কথাগুলো বুঝে নিলে পরের দিন রেকর্ড দেখলে পুরোটা বোঝা হয়ে যায়, তারপরে পিডিএফ তোমার কাছে রাখলে পিডিএফটা একবার দেখলে আর রেকর্ডটা মাঝে মাঝে যখন খুশি দেখলে। তো যাক, আমি শুরু করছি। সেটা হলো, আজকে আমরা বাংলাদেশ বিষয়াবলী আমাদের যে সিলেবাসের প্রথম ক্লাসটা করেছিলাম তারপরে আমরা দ্বিতীয় ক্লাস করছি আজকে। প্রথম ক্লাসে আমরা প্রাচীন আসসালামু যুগ আলাইকুম স্যার। নিয়ে কথা বলেছি। আজকে আমরা মধ্যযুগের বিষয়টা আগে একটু বলে নিই যে আমরা মধ্যযুগ বলতে কি বুঝি। এক কথায় মধ্যযুগ বাংলা বা ভারতে হলো মুসলমানদের শাসন আমল। তাহলে তোমরা এক কথা মনে রাখবা, মুসলমানদের শাসন আমল হলো ভারত এবং বাংলায় মুসলিম শাসনের বা বাংলার ইতিহাসে, ভারতের ইতিহাসে মধ্যযুগ বলা হয়। তাহলে বলো তো মধ্যযুগ কাকে বলে? স্যার, ভারত বা বাংলায় বাংলার মুসলিম ভারত বাংলায় শাসন আমল। মুসলিম শাসন আমলকে আর একজন একটু বলো যে মধ্যযুগ কাকে বলে? বলো আর একজন, মধ্যযুগ কাকে বলে এক কথায়? ভারত এবং বাংলায় মুসলিম শাসন আমল মধ্যযুগ। আমার ধারণা তোমরা বুঝতে পেরেছো। আর একটু কথা বলতে বললে না, তোমরা একটু কথা বলবে, কথা বলেও না নিজেকে কথা বলার মধ্য দিয়ে সাহসী করে তোলা যায়। আমি বারবার যেটা তোমাদেরকে বোঝাতে চাই সেটা হচ্ছে, সাহসের বিকল্প কিছু নেই। সাহসী হতে হলে তোমাকে জানতে হবে, যতটুকু জানবে তার চেয়ে একটু বেশি জানলে আর একটু সাহস হবে, আর একটু বেশি জানলে আর একটু সাহস হবে। সাহসেরও যেমন শেষ নেই, জানারও শেষ নেই। অর্থাৎ জানার মধ্য দিয়ে তুমি সাহসী হবে, তোমার ভিতরে একটা স্মার্টনেস আসবে, তোমার ভালো প্রেজেন্টেশন হবে, তুমি কথা বলার সময় তোমার বচন ভঙ্গি, তোমার বাক্য গঠন, তোমার বডি ল্যাঙ্গুয়েজ সবকিছুটা সুসমন্বয়ে যখন সংগঠিত হবে, আমি নিশ্চিত করে বলছি তখন তোমরা মানুষের কাছ থেকে প্রশংসা পাবে, মানুষ তোমাদেরকে ভালো বলবে। কাজে তোমরা কথা বলার চেষ্টা করো। তো যাক, আমরা চলে আসি যে ভারত এবং বাংলায় মুসলিম শাসন মধ্যযুগ। এখন ভারতের মুসলিম শাসন, সেটা আবার দুটো ভাগ আছে। একটা হচ্ছে সুলতানি শাসন, আর একটা হচ্ছে মোগল শাসন। ভারতের মুসলিম শাসনের দুটো ভাগ, ভারত বাংলায় না, ভারতে। আবার বলছি, ভারতে মুসলিম শাসন দুটি পর্যায় বা পর্ব আছে। একটা হচ্ছে সুলতানি শাসন আর একটা মোগল শাসন। তাহলে ভারতে মুসলিম শাসনের পর্ব কয়টা? স্যার দুইটা। দুটো। কি কি? স্যার একটা মোগল শাসন আর একটা হচ্ছে সুলতানি প্রথমটা শাসন। হচ্ছে সুলতানি শাসন। প্রথমটা হলো সুলতানি শাসন, দ্বিতীয়টা মোগল শাসন। বলো। স্যার প্রথমটা সুলতানি শাসন আর দ্বিতীয়টা মোগল শাসন। আচ্ছা, এই সুলতানি শাসন শুরু হয়েছে 1206 সাল থেকে। 1206 সাল থেকে 1526 সাল পর্যন্ত সুলতানি আমল ছিল। এই সময় 5টা বংশ ভারতে শাসন করেছে। এই যে 1526 সালে এসে পানিপথের প্রথম যুদ্ধ হয়, সে পানিপথের প্রথম যুদ্ধে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর লোদি বংশের শেষ সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতে মোগল শাসন প্রতিষ্ঠা করে। মোগলরাও ছিল মুসলমান। তাহলে মোগলরাও ছিল মুসলমান, কিন্তু তারা পার্থক্যটা হলো, সুলতানি আমলে তারা বলতো সুলতান, আর মোগলরা বলতো সম্রাট। যারা ভারতকে শাসন করত মোগল আমলে, তাদের পদবি কি ছিল? ভারত শাসকের পদবি কি ছিল মোগল আমলে? সুলতান। সম্রাট। 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 সুলতানি আমলে সুলতান। এই সুলতান থেকে সুলতানি আমল। তাহলে পেয়ে গেলাম। আবার বাংলার ইতিহাসে যখন আসবো তখন 4টা ভাগ পাবো। আমি আজকে বাংলার ইতিহাস নিয়ে কথা বলছি না। এবার আসো তোমাদের, আমি সেই জায়গাগুলো দেখাচ্ছি এক এক করে। এই যে মধ্যযুগ এক,
ভারতের মুসলিম শাসন। এই ভারতের মুসলিম শাসন এখানে আছে। প্রথমে আমি লিখছি হলো, জানাচ্ছি তোমাকে, যেটা বারবার তোমাদেরকে বলি, সেটা হলো সবসময় মনে রাখবে একটা ঘটনা হঠাৎ করে ঘটে যায় না, সেই ঘটনার পশ্চাতে কার্যকরণ থাকে। আচ্ছা বলো তো, কারণ ছাড়া কি বা প্রেক্ষাপট ছাড়া কোনো নির্দিষ্ট ঘটনা যাওয়া যায়? না স্যার, না প্রেক্ষাপট আছে। স্যার। সবকিছুরই কিন্তু একটা পাস্ট থাকে, মানে অতীত থাকে। অতীতের, আচ্ছা তোমরা এই শব্দটা জানো, একটি ঘটনা আর একটা ঘটনার জন্ম দেয়। জি স্যার। জি স্যার। তার মানে যে আজকের একটা ঘটনা আগামী কালকের একটা ঘটনা জন্ম দেবে। তা আজকের একটা এক্স নামের একটা ঘটনা, সে কালকার একটা ঘটনা জন্ম দেবে। এই ঘটনাটাকে কি বলে? আজকে একটা ঘটনা ঘটছে, এই ঘটনার কারণে আগামীকাল আর একটা ঘটনা ঘটবে। তাহলে এই ঘটনাটাকে কি বলে জানো তোমরা? প্রেক্ষাপট, আগের প্রেক্ষাপট। হ্যাঁ বলো। প্রেক্ষাপট বলা যায় না বুঝিনি বাবা, আর একটু বলো। হ্যাঁ, স্যার, প্রেক্ষাপট। অনুঘটক, অনুঘটক। এইবার বলো, তোমরা কি অনুঘটক শব্দটা শুনেছো? না স্যার। তাহলে অনুঘটক কি? অনুঘটক হচ্ছে সেই ঘটনা যা পরবর্তী ঘটনা ঘটার জন্য সাহায্য করে, তাকে অনুঘটক বলে। তাহলে অনুঘটক বুঝতে পেরেছো তোমরা? অনুঘটক। জি স্যার। ধন্যবাদ। বলো তো অনুঘটক কি? স্যার, একটি ঘটনা আরেকটি ঘটনাকে ঘটাতে সহায়তা করবে। পূর্বের ঘটনাকে অনুঘটক বলে। তাহলে আমাদের মুসলিম শাসন 1206 সালে শুরু হচ্ছে ভারতে, তার অনুঘটক আছে না? না স্যার হঠাৎ করে অবশ্যই, শুরু হয়ে গেল? অবশ্যই আছে। হঠাৎ করে শুরু হয়েছে, না প্রেক্ষাপট আছে, অনুঘটক আছে? অনুঘটক বা প্রেক্ষাপট আছে। গুড। এইবার 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 চলে আসো, সহজ হয়ে যাবে। আমরা আসি। তাহলে ভারতে যে মুসলিম শাসন, এটা অনুঘটক তার 3টা পর্বে বিভক্ত। কয়টা পর্বে বিভক্ত? স্যার অনুঘটকটা 3টা পর্বে আচ্ছা, বিভক্ত। প্রথম পর্বটার নাম কি দেখো তো? স্যার আরবীয়দের সিন্ধু বিজয়। আরেকজন একটু পড়ো, আরেকজন দেখে বলো, প্রথম পর্বটা কি? স্যার আরবীয়দের সিন্ধু বিজয়। তোমার নাম কি যে বলছো কথাটা? স্যার ফারজানুর রহমান আলভি। আচ্ছা, এই ও যেভাবে কণ্ঠস্বর দিয়েছে, এভাবে কথা বলবো। ওর কথাটা আমি এখান থেকে সব স্পষ্ট শুনেছি। তোমাদের অনেকের কথা আমি এখানে ওখানে তো ইসের আমার মাইক্রোফোনের কাছে যে, ক্যামেরার কাছে যে কান পেতে শুনতে হয়। একটু জোরে কথা বলবে। আচ্ছা যাও, যেটা দাঁড়াতো আরবীয়দের, আরবীয়দের সিন্ধু বিজয়। সিন্ধু তো তখন ভারতের একটা অংশ। খেয়াল করে শোনো, আমি তোমাদেরকে বোঝাচ্ছি। 711 খ্রিস্টাব্দে, 711 খ্রিস্টাব্দে, তোরা ছোটকালে পড়েছো, বাগদাদের সুলতান হাজ্জাজ বিন ইউসুফের সেনাপতি মোহাম্মদ বিন কাসিম সিন্ধুতে অভিযান চালান, এবং 712 খ্রিস্টাব্দে তিনি সিন্ধুর যে রাজা, তার নাম ছিল দাহির, এই দাহিরের সাথে তার যুদ্ধ হয়। যুদ্ধে মোহাম্মদ বিন কাসিম দাহিরকে পরাজিত করে, হত্যা করে সে সিন্ধু দখল করে। তাহলে ভারতের কোন জায়গাটা প্রথম আরবীয় মুসলমানদের দখলে যায়? স্যার সিন্ধু। সিন্ধু। দখল করেছিলেন কে? স্যার মোহাম্মদ বিন কাসিম। মোহাম্মদ বিন কাসিম কে ছিলেন? উনি ছিলেন স্যার হাজ্জাজ বিন ইউসুফের আজাদ সেনাপতি। বিন হাজ্জাজ বিন ইউসুফের সেনাপতি। হাজ্জাজ বিন ইউসুফ কে ছিলেন? উনি ছিলেন উমাইয়া খলিফা ইরাকের ওয়ালিদ বিন শাসক, আব্বাস। ইরাকের সুলতান বলে, ইরাকের বাদশা বলে, ইরাকের সুলতান বা বাগদাদের শাসক হাজ্জাজ বিন ইউসুফ। আসো এবার, এই যে সিন্ধু বিজয় করেছে 8ম শতকের
দ্বিতীয় দশকের প্রথমেই 712 খ্রিস্টাব্দে এই এই সিন্ধুর দখল কি ভারতে আরবীয়দের দখল প্রতিষ্ঠা হয়েছে? আচ্ছা, হলে কি 3টা পর্ব হতো? তারপরে হয়নি। তার মানে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু বিজয় করেছেন, কিন্তু সেই শাসনটা কি সারা ভারতে আরবীয়দের শাসন প্রতিষ্ঠিত হয়েছিল? না স্যার, শুধু না। সিন্ধু। সহজ একটা হিসাব যে আমরা 3টা পর্ব পাইছি, তাহলে প্রথম পর্ব এটা যদি হয়ে যেত, তাহলে কি পরবর্তী দুটো পর্ব থাকতো? না স্যার, তাহলে একটা পর্বই শক্তিশালী। তার মানে হয়নি। এখন তোমাদের প্রশ্ন হবে, স্যার পারলেন না কেন, উনি কেন সিন্ধু থেকে সরে চলে গেলেন, ইত্যাদি ইত্যাদি তুমি বলতেই পারো। তাহলে যেটা একটু শুনে নেবে, উনি সিন্ধুর রাজা দাহিরকে হত্যা করে, দখল করে, দাহিরের দুটো মেয়েকে বাগদাদে পাঠিয়ে দেন। বাগদাদে পাঠিয়ে দেওয়ার পর, গল্প বলছি আমি, হাজ্জাজ বিন ইউসুফ ওই দুটো মেয়েকে তার দরবারে ডেকে পাঠান। ডেকে পাঠিয়ে তাদের সাথে কথা বলা শুরু করেছে। কথা বলা শুরু করার সঙ্গে সঙ্গে সেই মেয়ে দুটো অভিযোগ করলো সুলতানের কাছে, আপনার সেনাপতি মোহাম্মদ বিন কাসিম আমাদের সম্ভ্রম হানি করেছে। এই অভিযোগ শোনার সঙ্গে সঙ্গে হাজ্জাজ বিন ইউসুফ হুকুম করলেন, সিন্ধু থেকে মানে তোমার চামড়ার বস্তায় করে মোহাম্মদ বিন কাসিমকে বাগদাদে নিতে হবে। সে বড় অন্যায় করেছে, অনুচিত কাজ করেছে। যুদ্ধে যাওয়া মানে এই না যে কারোর ইজ্জত নষ্ট করা বা ইজ্জতে হানি করা, এটা না। এ কারণে তিনি নৈতিকতার কারণে তাকে যেতে বললেন। ওনাকে নিয়ে যাওয়া হলো বস্তায় ভরে, পথিমধ্যে উনি মারা গেলেন। তাহলে পথিমধ্যে কে মারা গেলেন? মোহাম্মদ বিন কাসিম। মোহাম্মদ বিন কাসিম। যখন তাকে নেওয়া হয়েছে বাগদাদে, তখন তিনি মৃত। এই মৃত সংবাদ যখন ওই দুটো মেয়ে, অর্থাৎ সিন্ধুর রাজা দাহিরের মেয়ে জেনেছে যে মোহাম্মদ বিন কাসিম মারা গেছে, তখন তারা বললো যে আগে আমরা মিথ্যা কথা বলেছিলাম। কি বুঝলা গল্পটা? জি স্যার। তার মানে ও যে কথাটা বলেছিল আমাদের সম্ভ্রম হানি করেছে, এটা আসলে মিথ্যা কথা ছিল, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে এই কথাটা যদি না বলতো, তাহলে তাকে মারা যেতে হতো না। আর যদি মারা না যেতেন, তাহলে হয়তো ভিন্ন কিছু হতে পারতো না। জি স্যার। জি স্যার। হয়নি কেন? তিনি মারা গেছেন। তাহলে এক কথায় যে মানে মোহাম্মদ বিন কাসিম কেন ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা করতে পারেননি, তো তিনি মারা গিয়েছেন। কিভাবে মারা গিয়েছেন গল্পটা শুনলে। এবার ওই মেয়ে দুটো সম্পর্কে তোমরা কে কি মন্তব্য করবে? স্যার মিথ্যাবাদী। বলো। মিথ্যাবাদী তো বটে, আরো কিছু মিথ্যাবাদী বাইরেও তোমরা কমেন্ট করতে পারো। বলো, আর একজন কথা বলো। আর কেউ কিছু বলতে পারবে না? না স্যার। কেন বলো না? আগে বললো এই অভিযোগ, পরে যখন মারা গেছে বললো আমরা মিথ্যা বলেছিলাম। তা তোমার কোনো মন্তব্য থাকতে পারে না এখানে? স্যার ছলনা করছে, ছলনাময়ী। আচ্ছা, যাও, বলেছো। আহ তাহলে কি তারা আসলে কি প্রথমে মিথ্যা কথা বলেছিল এবং পরে কি আহ মিথ্যা কথা বলেছে, না সত্য কথা বলেছে? পরে তো স্যার সত্য কথা বলছে। পরে সত্য কথা বলেছে, তাই না? বাট তারা, জি আমি স্যার। তোমাদেরকে বলছি, প্রথমে মিথ্যা কথা বলে সত্য কথা বলেছে, পরেও সত্য কথা বলেছে। এই কথা কি মেনে নিতে পারবে? না স্যার, তেমন একটা হয়ে গেল। এবার আসো, এবার দেখো,
কোনটি সত্যি কোনটি মিথ্যা এটি কি তোমার কাছে আমার কাছে সবার কাছে একই রকম হবে, নাকি আপেক্ষিক ভাবে মিথ্যা কার কাছে সত্য হবে, সত্য কার কাছে মিথ্যা হবে, হবে না? জি স্যার। স্যার কিভাবে শোনো এবার। ওই দুটো মেয়ে কার মেয়ে? স্যার তাহিরের মেয়ে। তাহিরের মেয়ে। মোহাম্মদ বিন কাসিম তাহিরকে হত্যা করেছে, তার মানে ওই দুটো বাপের মেয়ের বাপকে কে হত্যা করেছে? তাহির, এই মোহাম্মদ বিন কাসিম। মোহাম্মদ বিন কাসিম ওই দুটো মেয়ের দুটো ভাই এবং তার মাকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে হত্যা করেছে। তাহলে ওই মেয়ে দুটো জীবনে বাগদাদে কালকে কি আছে তারা কি নিশ্চিত নাকি অনিশ্চিত? তারা অনিশ্চিত স্যার। এই সময় কে কি বলবে সেটা কি আইন কানুন নীতি নৈতিকতা মূল্যবোধ এর উপরে ডিপেন্ড করবে, না তার জীবন মরণের কারণে ডিপেন্ড করবে? তার জীবন মরণের উপর করে। তাদের পয়েন্ট অফ ভিউ থেকে, তাদের পয়েন্ট অফ ভিউ থেকে তারা কি চাবে না আমার বাবারে যে হত্যা করেছে, আমার মা ভাইদেরকে যে পুড়িয়েছে, আমার বাবার রাজ্য যে দখল করেছে, আমাদের জীবনে কালকে তো বেরিয়ে ফেলবে আমাদের হয়তোবা, বলে দিই যা খুশি বলে দিই, এরকম একটা হবে না? জি স্যার। জি স্যার, এমনই হবে। এটা হচ্ছে তাদের সাইকোলজি। এটা আমি আমার আমার সাইকোলজি বিবেচনা করব না, আমি তাদের সাইকোলজি বিবেচনা করব। তাহলে দাঁড়ালো কি? আবার দ্বিতীয়ত হচ্ছে, তাহলে প্রথমত তারা সত্য কথা বলেছে তাদের পয়েন্ট অফ ভিউ থেকে, আমি যা খুশি বলতে পারি, কিন্তু তাদের পয়েন্ট অফ ভিউটা আমাকে দেখতেই হবে। দ্বিতীয়ত হলো, যখন তোমরা কি জানো যে পৃথিবীতে প্রতিটা প্রাণীর ভিতরে না, কিছু কিছু প্রাণীর ভিতরে অনুশোচনা বোধ কিছুটা হলেও আল্লাহ দিয়েছেন, কিন্তু অনুশোচনা বোধ মানুষকে দিয়েছেন আল্লাহ সবচেয়ে বেশি। তুমি দেখবে একটা বানর বাচ্চাটা মারা গেছে, সে বানরের চোখ দিয়ে পানি পড়ছে, সে কিন্তু বুঝতেছে আমার সন্তান চলে গেছে। সে হাউমাউ করে আমাদের মতো কাঁদতে পারছে না, কারোর সাথে কথা বলতে পারছে না। আবার দেখা গেল যে একটা গরু প্রচন্ড রকমের আহত, তার চোখ দিয়ে পানি পড়ছে, বাঘে একটা কি বলে ঘোড়ার চোখ দিয়ে পানি পড়ছে, তার যখন প্রচন্ড ব্যথা হচ্ছে। তার মানে তাদের ভিতরে অনুভূতিটা আছে, কিন্তু অনুশোচনা বোধ কিন্তু মানুষ ছাড়া অন্য কাদের ভিতরে কিচ্ছুই নাই বলতে গেলে। দেখো তো, তোমরা প্রত্যেকটা ছেলে মেয়ে প্রত্যেকটা মানুষ কখনো না কখনো অবশ্যই অনুশোচনা করেছো। কিরকম? ধরো তুমি একটা রিক্সায় উঠলা, রিক্সাওয়ালা যার নামলা সেখানে রিক্সাওয়ালা তুমি ভাড়া দিলা 40 টাকা। রিক্সাওয়ালা কি করেন ভাই, ভাড়া আছে 60 টাকা, আপনি 40 টাকা দেন কে? কিন্তু তুমি বলছো না 40 টাকায় ভাড়া, সে বলছে না 60 টাকা ভাড়া, তুমি ভাড়া দিলা, তোমার ভাই ভাই আমার টাকা দিলাম, তখন তুমি এটা রাগ হয়ে যাবে না? জি স্যার, স্বাভাবিক। রাগ হয়ে যাওয়ার পরে অনেক সময় মানুষ আছে না যে রিক্সাওয়ালাকে একটা থাপ্পড় মেরা দেয়। জি স্যার, এরকম হয় স্যার। তখন রিক্সাওয়ালা যখন চলে যায়, তখন কিন্তু সে পিছনে থাকে রিক্সাওয়ালা জ্ঞান করে আমি কি কাজটা করলাম, মাত্র 20টা টাকার জন্য আমি একটা রিক্সাওয়ালা গায়ে হাত দিলাম। এরকম জুম অ্যাপসটা সাইন আপ করবেন, সাইন আপ এটা করার পর দেখবেন অনুভূতি। সাইন আপ হয়ে গেলে পরে আপনি ক্লিক করলে ঢুকতে পারবেন। এখানে কোনো জুম আইডি দেওয়া নেই বা পাসওয়ার্ড দেওয়া নেই, ডাইরেক্ট করা। অনুশোচনা বুঝতে পেরেছো? আমি ছোট্ট একটা ঘটনা বললাম, মানুষের জীবনে নানা কারণে ওদের ভিতরে আর আপনার অনুশোচনা বোধ হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে এসছে। আছে, আপনি শুধু জুম আইডিটা নামাইয়া জুমটা নামাইয়া সাইন আপ করেন। স্যার ডিস্টার্ব করতেছে তো। তোমরা কি কারো সমস্যা হচ্ছে ঢুকতে? আচ্ছা, আপনি এইটাই অ্যাড করে দিছি যেটা দিয়ে এখন ফোন দিছেন আপনি, এটা দিয়ে আচ্ছা, অ্যাড করবো তোমাকে নাকি আরেকটা এতদিন দিবেন করে নাম্বার? বলছি জুম ডাউনলোড করো, সাইন ইন করে রাখো, তারপরও তোমরা কেন যে ভিডিওটা কি করো? তাহলে আমার কাছে পাঠিয়ে তোমার দেন, আমার জিজ্ঞেস এই করি হোয়াটসঅ্যাপে আপনার সুন্দর করে নাম লিখে ডাউনলোড করা আছে কিনা। পাঠাবেন, আমি হ্যালো অ্যাড করে ফারুক দিচ্ছি। আহমেদ, স্পিকারটা বন্ধ করে মাইক্রোফোনটা বন্ধ করে কথা বলো। কথা বলো না। আচ্ছা, এবার চলে আসো। তাহলে আমরা ক্লিয়ার হলাম, প্রথম পর্বে সিন্ধু বিজয়, ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হলো না। এবার আসো দ্বিতীয় পর্বে। দ্বিতীয় পর্ব দেখো তো কি লেখা আছে। সুলতান মাহমুদের ভারত অভিযান। সুলতান মাহমুদের ভারত অভিযান। তোর বিখ্যাত ছিল 16 বছরে 17 বার
ভারত অভিযান এটা ছিল কার? সুলতান বলো, মাহমুদ। সুলতান মাহমুদের। সুলতান মাহমুদ কোথাকার সুলতান ছিলেন? উনি আফগানিস্তান, তখন রাজধানী ছিল গজনি, এখনো গজনি আছে, সেই জায়গার সুলতান ছিলেন। এবার দেখো, তিনি ভারতে 17 বার আসলেন এবং জয়লাভও করেছেন, কিন্তু তিনি ভারতের শাসন আর ভাই প্রতিষ্ঠা করেন নাই, কোন জায়গা দখল করে নিজে এই তো ভাই মুসলমানদের শাসন প্রতিষ্ঠা করেন নাই। তাহলে সুলতান মাহমুদ 797 সাইকেলটা দেবো থেকে তোমার হ্যাঁ প্রায় 1013-14 পর্যন্ত 17 বার অভিযানে এসছে, কিন্তু কখনোই সে চালাক ভাই ভারতের মুসলিম শাসন প্রতিষ্ঠা করে নাই। কেন করেন নাই? উত্তর আছে তিনি চান নাই। উত্তর আছে তিনি চাননি। অটো তাহলে কিনে তিনি দেবো কেন ভারত অভিযানে এসেছিলেন? তার উদ্দেশ্য ছিল অটো কিনে তার দেবো যে রাজধানী, তার যে রাজ্য, চালাইবো কইবে বলো। স্যার সবাই মিউট হলে ভালোই তো আর কইবে কি স্যার। চালাইবো আর একটু সবাই করে দেন তুমি স্যার বলো। topic। ওই ঢাকা না দেশে কোন জায়গায় এই ছবি জি কথা শোনো। হ্যাঁ, ফারুক। আচ্ছা, তাহলে দেখো, এই এখন হলো তোমার কি মাইক্রোফোন শোনো, করো। আনমিউট করো না প্লিজ। আমি যখন কথা বলতে বলবো বলো। তিনি কেন চাননি? তিনি চাননি, তিনি কি চেয়েছিলেন? তিনি চেয়েছিলেন গজনির সমৃদ্ধি। গজনি মানে তার রাজধানী। তিনি কি চেয়েছিলেন? গজনির সমৃদ্ধি। তাহলে সুলতান মাহমুদ ভারতে 16 বছরে 17 বার অভিযান চালিয়ে বিজয়ী হলেও ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেননি। কেন করেননি? তিনি চাননি। তিনি কি চেয়েছিলেন? গজনি বা তার রাজ্য, তার আফগানিস্তানকে সমৃদ্ধ করা। এখন একটা শাসনকালকে যদি সমৃদ্ধ করতে হয়, তাহলে দুটো জিনিস লাগবে। একটা হলো মেধা, আর একটা হলো অর্থ। তাহলে একটা শাসন ব্যবস্থাকে যদি বাংলাদেশকে উন্নত করতে হয়, বাংলাদেশকে যদি এগিয়ে নিতে হয়, তোমাকে যদি রচনা লিখতে বলা হয় যে আগামী 2050 সালে আপনি বাংলাদেশকে কেমন দেখতে চান, এখানে তো দুটো জিনিস লাগবে না, মেধা এবং সম্পদ। জি জি স্যার। স্যার। মেধা আছে, সম্পদ নাই, কাজ হবে? না স্যার। সম্পদ আছে, মেধা নাই, কাজ হবে? না স্যার, হবে না। সুলতান মাহমুদের সম্পদও ছিল না, মেধাও ছিল না, অথচ তিনি চাচ্ছেন। তোমরা এমন কেউ আছো যে সুলতান মাহমুদের নাম শোনোনি? জি স্যার। শোনোনি সবাই? জি স্যার। আচ্ছা, শুনেছি স্যার। ওরা বাপের নাম একটু বলতে পারবা? পারবা? কেউ পারবা? আরে বাবা, হা না বলো। জি স্যার। কি ওরা বাপের নাম কি? ওরা বাবার নাম জানো? ওরা দাদার নাম জানো কেউ? না স্যার। না স্যার, না। না স্যার। কেন বলবো না? কারণ স্যার বলবো স্যার, তারা তো ওনার মতো বিখ্যাত না। একজনকে কেন মানুষ জানে? আলেকজান্ডারকে কেন পৃথিবীর সব মানুষ জানে? সক্রেটিসকে কেন ওই 9 বাচ্চাকে জিজ্ঞেস করে সে বলতে পারে? এই এসএস ইন্টারমিডিয়েট পাস করে ফার্স্ট ইয়ারে তার সাথে কথা বলি যখন, প্রি বিসিএস ফাউন্ডেশন কোর্সে, সক্রেটিসের নাম সুযোগ। হ্যাঁ স্যার, শুনছি। আমি আর ভিতরে যাই না, যে অত বাচ্চাকে ভিতরে নিয়ে লাভ নেই, আমি ও যাবো না, আমি গল্পটা করি হয়তো। তাহলে সক্রেটিস বলে, এই যে কিছু কিছু জায়গা আছে, সেই নামগুলো তুমি শুনেছো এ কারণে যে তারা এতটাই ঐতিহাসিক। আমি কি বলছিলাম? এতটাই ঐতিহাসিক, বলো তো কি বলছিলাম? তারা এতটাই ঐতিহাসিক। এতটাই ঐতিহাসিক, বলো। এতটাই ঐতিহাসিক। এতটাই ঐতিহাসিক। বলো না দুটো শব্দ। তারা এতটাই ঐতিহাসিক। এর অর্থ কি? আচ্ছা, তারা তার সমৃদ্ধ, তারা স্যার মেধাবী। ইতিহাসে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ঐতিহাসিক শব্দের অর্থ গুরুত্বপূর্ণ। ঐতিহাসিক শব্দের অর্থ গুরুত্বপূর্ণ। যেমন আমাদের প্রধান উপদেষ্টা ঐতিহাসিক,
কর্ম সম্পন্ন করেছেন ইতালির রোমে গিয়ে। এটা আমার কাছে নেগেটিভ ঐতিহাসিক, গুরুত্বহীন ঐতিহাসিক। তিনি কোথায় গিয়েছেন? ওয়ার্ল্ড ফুড অর্গানাইজেশনের বার্ষিক সভায়। সেখানে কোন দেশের রাষ্ট্র সরকার প্রধান যায় না, যান। তোমরা কি দেখেছো উনি একজন মেয়র, সে সিঙ্গেল চেয়ারে বসে আছে, আর ওনার বাম পাশে একটা মহিলা সহ ডাবল চেয়ারে বসে, ডাবল সিটে বসে আছে? না স্যার, দেখিনি উনি স্যার। উনি হলেন একটা দেশের সরকার প্রধান, আর একজন মেয়র, সে বড়জোর উপমন্ত্রী প্রতিমন্ত্রী মর্যাদায়, আর উনি হচ্ছেন একজন ইন্টারন্যাশনাল পার্সোনালিটি। উনি একটা রাষ্ট্রের সরকার প্রধান হিসেবে সেখানে গিয়েছেন, যাওয়া উচিত হয়নি। এই জন্য বলছি নেগেটিভ হিস্ট্রিক্যাল ঘটনা উনি ঘটিয়েছেন। ওনার বিদেশ ভ্রমণটা খুব কাঙ্ক্ষিত। 12 মাসে 14 মাসে 14 বার হয়ে গেছে, রাষ্ট্রের টাকা খরচ করে যান। কি করছেন আমি জানি না। এখন তো অনেক দেশে আমরা যেতে পারি না। আমাদের ওনার আমলে অসংখ্য দেশ আমাদের ভিসা বন্ধ করে দিচ্ছে। তোরা জানো গতকাল কোন দেশ আমাদের ভিসা বন্ধ করে দিচ্ছে? রাইট, না ইয়েস্টারডে, আজকে পেপারে আছে। আমাদের দক্ষিণ এশিয়ার, জানো না? না স্যার। শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার মতো দেশ আমাদেরকে ভিসা বন্ধ করে দিতে চায়। কেন? সেখানেও বাংলাদেশি জঙ্গিরা যে হাজির হয়েছে, বাংলাদেশের জঙ্গিরা মালয়েশিয়া গিয়ে হাজির হয়েছে, অনেকে অ্যারেস্ট হয়েছে, কয়েকজনের দেশে পাঠাইছে, আরগুলো তারা বিচার করতেছে। তার মানে কি পৃথিবীতে গণতান্ত্রিক অগ্রযাত্রায় জঙ্গিবাদের, মৌলবাদের অস্তিত্ব এবং স্বীকার করে না তারা। এই জন্য এই দেশ থেকে তারা যে সেখানে মৌলবাদকে প্রমোট করার চেষ্টা করতে, তোমরা তথ্যগুলো না জানো তাহলে কিন্তু ইভালুয়েশন করতে পারবে না। প্রতিদিন পড়বে, যেটা বলছিলাম, সেটা ঐতিহাসিক মানে গুরুত্বপূর্ণ। এখন এই গুরুত্বপূর্ণ হতে হলে আমার দুটো জিনিস লাগবে, মেধা লাগবে, আর কি লাগবে? অর্থ লাগবে স্যার। হ্যাঁ, মেধা এবং অর্থ। আচ্ছা, এবার আসো। তাহলে উনি মেধাও এনেছেন, অর্থ এনেছেন। উনি কিন্তু নিজের আফগানিস্তানে কোনো মেধাবী নাই। উনি মেধাবী, তোরা আল বেরুনি নাম শুনেছ? আল বেরুনি, জি স্যার, আলবেনির নাম শুনেছি। আল বেরুনি হল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তোমরা ইবনে সিনার নাম তো সবাই শুনেছো না? জি স্যার। উনি জগৎ বিখ্যাত ডাক্তার জি স্যার। ছিলেন। উনি 100টার উপরে সেই সময় চিকিৎসা শাস্ত্রের বই রচনা করেছেন। তোমরা মহাকবি ফেরদৌসির নাম শুনেছ না? জি স্যার। উনি জি পারস্যে। স্যার। তোমার কি বলে যে আল বেরুনি ছিল হলো তোমার খাওয়ারিজমে, এখন যেটা তাজিকিস্তানে। উনি সেই সমসাময়িক সময়ে বিখ্যাত সব মুসলিম মনীষীরা ছিল মধ্য এশিয়া, পারস্যে। তাদেরকে উনি নিয়ে আসলেন, তোমরা সবাই আমার দরবারকে সমৃদ্ধ করো, আমার দরবারে বসে কাজ করো। উনি, তোমরা আল বেরুনি, উনি একজন ইতিহাস লেখক ছিলেন, ইতিহাসবেত্তা ছিলেন। উনি ভারতের উপরে আনুষ্ঠানিকভাবে বলবো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম যে বইটা লিখেছেন, কিতাবুল হিন্দ, অর্থাৎ ভারতের উপরে কিতাব মানে বই, এটা লিখেছেন আল বেরুনি, লিখিয়েছেন সুলতান মাহমুদ। তাহলে সুলতান মাহমুদের নির্দেশে ভারতের উপরে কিতাবুল হিন্দ নামে ইতিহাস বই কে রচনা করেছেন? আলবেরুনি। আমাদের কাছে আল বেরুনি সে কারণে গুরুত্বপূর্ণ। আবার তোমার কি বলবো যে ফেরদৌসি, উনি কিন্তু ওনার ক্ষমতা আসার আগের থেকে উনি শাহনামাটা লিখছিলেন। উনি ক্ষমতা এসে জানতে পারলেন যে পারস্যের একজন কবি ফেরদৌসি নামে, সে একটা বই কাব্য লিখতেছে। ওনাকে নিয়ে আসলেন যে আপনি এখানে লেখেন। কাব্য লিখতে ছন্দ লাগে না? ছন্দ, জি স্যার, লাগে। কবিতা কবিতা লিখতে ছন্দ লাগে না? জি স্যার। জি স্যার। এই ছন্দে বলতে, ছন্দকে আগে কি বলা হতো? কাজলা দিদি পড়েছো? কাজলা দিদি, শ্লোক বলা হতো না?
শ্লোক, হ্যাঁ ধন্যবাদ, সুন্দর বলেছো। দেখো আমাদের সবকিছু জীবনের সাথে আছে, জাস্ট একটু উস্কে দেওয়া, জাস্ট একটু গল্প করা। মাগো মা শ্লোক বলা কাজলা দিদি কই, ওই শ্লোক মানে হচ্ছে কবিতার পংক্তি বা ছন্দ। ওনারা বলেছিলেন যে আপনি প্রতিটা শ্লোকের জন্য একটা করে স্বর্ণ মুদ্রা পাবেন। ওনার শাহনামা রচিত হয়েছিল 60,000 শ্লোক দিয়ে। তখন তাকে 60,000 স্বর্ণ মুদ্রা দিতে হবে। কিন্তু সুলতান মাহমুদ বললেন যে না, তোমাকে সোনা দেবো না, রূপা দেবো। উনি রাগ হয়ে চলে গেলেন। রাগ হয়ে চলে গেলেন 1008 সালে না 12 সালে মার্চ মাসের 8 তারিখে উনি মারা যান। মারা যাওয়ার আগে উনি এই সংবাদ পেয়েছেন তিনি অসুস্থ, তখন তার স্বর্ণ মুদ্রাগুলো পাঠিয়েছিলেন। কিন্তু যখন ওনারা গিয়েছেন স্বর্ণ মুদ্রা বাহক, তখন দেখে যে উনি ওনাকে সমাহিত করার জন্য কবরস্থানে নেওয়া হচ্ছে। তার পরিবারে কেউ তাদের সেই সোনা রাখেনি। এটা আবার নেগেটিভ হয়ে গেল এই মহান ঐতিহাসিক মহাকাণ্ড কারখানা করা ব্যক্তিটা। তো যাক, যেটা বলছিলাম, তিনি করলেন না। এভাবে একটা তার ঘটনা। এবার কবিতার আসলে বিষয়ে জন্ম মৃত্যু সালে কত? এই যে দেখো, কিতাবুল হিন্দ, আর আমি ক্লাসের পরেই পিডিএফটা দিয়ে দেবো। পিডিএফ এ সব লেখা আছে। এই কিতাবুল হিন্দ এটা হলো আল বেরুনির লেখা ভারতের ইতিহাস বই, যেটা লিখেছেন সুলতান মাহমুদের অনুরোধে বলো, নির্দেশে বলো। তারপরে শাহনামা, এই শাহনামা লিখেছেন, তার সম্পর্কে বিস্তারিত এখানে বলা আছে। এটা হলো ফেরদৌসি। এই শাহনামাটা হয়ে গেছে মহাকাব্য, ওই কারণে উনি হয়ে গেছেন মহাকবি। এই মহাকবি ফেরদৌসির সাথে তিনি কি আচরণ করেছেন, তারপর তিনি মারা গিয়েছেন। এবার আসো তৃতীয় পর্ব। তৃতীয় পর্ব দেখো, বলো তো কি লেখা আছে। মোহাম্মদ ঘুরি, মহিউদ্দিন মোহাম্মদ ঘুরি ভারত বিজয়। হ্যাঁ, আর একটু জোরে বলো। মহিউদ্দিন মোহাম্মদ ঘুরি ভারত বিজয়। ময়জুদ্দিন মোহাম্মদ ঘুরির ভারত বিজয়। এই ভারত বিজয়ের জন্য আমরা প্রথম যাব প্রথম তরাইনের যুদ্ধ। তরাইন হচ্ছে ভারতের দিল্লি এবং পাঞ্জাবের মাঝামাঝি একটা জায়গা। তখন দিল্লি এবং আজমিরের শাসক ছিলেন পৃথ্বীরাজ চৌহান। পৃথ্বীরাজ চৌহান, এই পৃথ্বীরাজ চৌহানের সাথে প্রথম তরাইনের যুদ্ধ হয় 1191 খ্রিস্টাব্দে। তাহলে প্রথম তরাইনের যুদ্ধ হয় কত খ্রিস্টাব্দে? 1191 খ্রিস্টাব্দে পৃথ্বীরাজ চৌহান আর হচ্ছে 1191 খ্রিস্টাব্দে। এই যুদ্ধটা হচ্ছিল কার কার সাথে? ঘুরির সাথে। বলো। পৃথ্বীরাজ পৃথ্বীরাজ চৌহান। চৌহান, বলো কারা কারা যুদ্ধ করেছিল? মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহান। আচ্ছা, এই যুদ্ধে ঘুরি পরাজিত হন। এই যুদ্ধে কে পরাজিত হলো? ঘুরি পরাজিত হয়। ঘুরি। ঘুরি পরাজিত ফিরে গেলেন। এরপরে আবার তিনি 1192 খ্রিস্টাব্দে আসলেন দ্বিতীয় তরাইনের যুদ্ধ। তাহলে দ্বিতীয় তরাইনের যুদ্ধ কত খ্রিস্টাব্দে? 1112 খ্রিস্টাব্দে। সেখানে কার কার সাথে যুদ্ধ হয়েছে? একই একই, বলো কার কার সাথে? মোহাম্মদ ঘুরি আর পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। এইবার পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত এবং নিহত করার মধ্য দিয়ে মজিদুর মোহাম্মদ ঘুরি দিল্লি এবং আজমির দখল করেন। দিল্লি আজমির দখল করলেন। এই দখল করে উনি ওনার সেনাপতি, তার নাম হচ্ছে কুতুবুদ্দিন আইবক। নাম শুনেছ? জি স্যার, কুতুবউদ্দিন আইবক। কুতুবুদ্দিন আইবক। এই কুতুবুদ্দিন আইবককে উনি দিল্লিতে বসিয়ে উনি চলে গেলেন গজনিতে, অর্থাৎ আফগানিস্তান। এরপরে তৃতীয়তে কি দেখা যায়? খোকার জাতির বিদ্রোহ। বলতো কি? খোকার জাতির বিদ্রোহ, এখানে হবে জাতির বিদ্রোহ। কত খোকার জাতির খ্রিস্টাব্দে?
1204 1204 খ্রিস্টাব্দে। এটা হচ্ছে পাঞ্জাবের একটা জাতি ছিল, খোকার জাতি। তারা মুসলমানদের তথা ঘুরির বিরুদ্ধে বিদ্রোহ করলো। তখন 1205 সালে গজনি থেকে মইজুদ্দিন মোহাম্মদ ঘুরি অভিযানে আসলেন পাঞ্জাবে খোকার জাতির বিদ্রোহ দমন করতে, এবং বিদ্রোহ দমন করে 1206 সালে মার্চ মাসে তিনি ফিরে যাচ্ছিলেন। পথিমধ্যে আততায়ের হাতে তিনি নিহত হন। এই যে ঘুরি মারা গেলেন, ঘুরিকে মেরে ফেলা হলো, এই সংবাদ শোনা মাত্রই ওই যে দিল্লির শাসক কুতুবুদ্দিন আইবক নিজেকে দিল্লির স্বাধীন সুলতান ঘোষণা করলেন। এর মধ্য দিয়ে ভারতে প্রতিষ্ঠিত হয়ে গেল মুসলিম শাসন, সুলতানি শাসন। এই যে সুলতান পদবিটা ধারণ করেছে তারা গজনির কারণে, গজনিতে তারা সুলতান ছিল। আর ওই যে তোমরা কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, তার মেয়ে কেউ রাজিয়া, সুলতান রাজিয়া, এই নামগুলো শুনেছো না? জি স্যার। এরা ছিল জি সব স্যার। জাতিতে তুর্কি, ওরা আসছে আফগানিস্তান দিয়ে, জাতিতে ছিল তুর্কি। এই কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ, এরা ছিল মইজুদ্দিন মোহাম্মদ ঘুরির কৃতদাস। কি ছিল ওরা? কৃতদাস। কার কৃতদাস? মইজুদ্দিন মইজুদ্দিন মোহাম্মদের মোহাম্মদ কৃতদাস। ঘুরির। কৃতদাস হিসেবে তারা সেনাবাহিনীর অধিনায়ক হয়েছে এবং তারা ক্ষমতা গ্রহণ করেছে। এই জন্য প্রশ্ন আসে ভারত, আমাদের বিসিএসে, ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা করে কোন জাতি? তখন কিন্তু আফগান বলতে পারবো না, বলবো তুর্কি জাতি। তাহলে বুঝতে পারছো তুর্কি জাতি কেন? ওরা ওরা তুর্কি, কিন্তু ওরা তুরস্ক থেকে যুদ্ধ করতে ভারতে আসেনি। ওরা ছিল আফগানিস্তানে মইজুদ্দিন মোহাম্মদ ঘুরির সেনাবাহিনীর অধিনায়ক, এবং তারা কিনাত ছিল, কৃতদাস ছিল। সেই অর্থে এটা হয়েছে। এখন আসো, তাহলে আমরা ক্লিয়ার হলাম যে সুলতানি শাসন, দেখো তো সুলতানি শাসন সুলতানি শাসন সময়কাল বলো তো। 1206 থেকে 1526। আচ্ছা, এবার মোগল শাসন সময়কাল প্রথম 1526 থেকে 1540। আবার কি আছে 1556 থেকে 1857। তাহলে দেখো, মোগল শাসন শুরু হচ্ছে কখন? 1526। প্রথম পর্যায়ে শেষ হচ্ছে 1540। আবার শুরু হচ্ছে 1556, শেষ হচ্ছে 1857। এই যে মাঝখানে যে 40 থেকে 56, 16 বছর, এই সময় কি ছিল জানো তোমরা? সবাই নাম জানো, এবং বিখ্যাত ব্যক্তি, ঐতিহাসিক ব্যক্তি। আমরা আওরঙ্গজেবের পরে গুটি কয়েক মোগল সম্রাটের নাম জানি ট্রানজিশনাল পিরিয়ডে, অনেক মোগল সম্রাটের নাম জানি না, অনেক সুলতানের নাম আমরা জানি না, কারণ অত গুরুত্বপূর্ণ না। কিন্তু আমি এখন যার কথা বলছি, এই যে 1540 থেকে 1556 ইকুয়াল টু 16 বছর। এই 16 বছর ভারতের মোগল শাসন ছিল না, তখন ছিল শেরশাহ শাসন। কি শেরশাহ নাম সবাই শুনেছে না? জি স্যার। আমাদের ভারতবর্ষে মুসলিম শাসকের মধ্যে প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার করেছিলেন ওই শেরশাহ, এবং শেরশাহ সেই সময় কবুলিয়ত পাঠটা এখনো আমাদের চলে। এই যে ইতিহাসের বিষয়টি পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে চলছে, কতটা মডিফাইড হয়েছে কিছু কিছু। এইবার আসলে আমরা চলে যাই পরবর্তী জায়গায়, কি কি তথ্য আমরা জানবো। আমরা তো এখানে ইতিহাস গভীরে পড়বো না। এবার আসো, সুলতানি শাসনে কয়টা বংশ শাসন করেছে বলতো? 5টা দাস বংশ, একটু নামগুলো পড়ো। দাস বংশ বা মামলুক শাসন। এই মামিলুক হচ্ছে আরবি শব্দ, এটাও দাস, কৃতদাস। ওই যে তোমার 1206 সালে কুতুবুদ্দিন আইবক দিল্লি সুলতান হলেন,
1210 সালে উনি মারা যাবেন। তারপর আসবে ইলতুৎমিশ, 1233 সালে ইলতুৎমিশ মারা যাবে। তার আসবে তার মেয়ে রাজিয়া সুলতানা, তারপরে আরো অনেকেই আসবে। 90 সাল পর্যন্ত ওই কৃতদাসের বংশধররা শাসন করেছে। বাস্তবে কি দাস দাস বংশ বলে কোনো বংশ থাকে? না স্যার, কিন্তু ভারতের ইতিহাসে দাস বংশ বলা হয় কেন? কারণ তারা দাস ছিল এখানে। কৃতদাস এবং কৃতদাসের বংশের লোকজন। কথা বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো দাস বংশ কেন বলা হচ্ছে? তারা স্যার, কৃতদাস থেকে সুলতান হয়েছে। আচ্ছা, আফগানিস্তানের এবং ঘুরির খলজি বংশ, তুগলক বংশ, সৈয়দ বংশ, লোদি বংশ। তোমরা শুধু এই পাঁচটা শুধু মনে রাখো, কয়টা বংশ শাসন করেছে? পাঁচটা বংশ শাসন করেছে। সে বংশের ভিতরে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা এখানে জেনে নেব। প্রথমে দাস বংশ দেখো এখানে লেখা আছে, আমি লিখেছি দেখো। আমি মনে করি যে দাস বংশ না বলে তুর্কি জাতি বলা উচিত। এ কারণে যে দাস বংশ বলে কিছু থাকে না। একটা মানুষ কালকে কি কাজ করেছে সেই পরিচয় সে সারা জীবন বহন করবে এমন তো নাও হতে পারে। এই জন্য আমি বলেছি দাস বংশ বলে ইতিহাসে কোনো বংশ নেই। তবে ভারতে 1206 থেকে 1290 পর্যন্ত মোট 84 বছর শাসন করেছিল যারা, তাদেরকে দাস বংশ বলা হয়। এরা ছিলেন জাতিতে তুর্কি। কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ এরা জাতিতে ছিলেন তুর্কি। এবং গজনি সুলতান ময়জুদ্দিন মোহাম্মদ ঘুরির কৃতদাস। কৃতদাস হয়েও তারা ঘুরির ঘুরির সেনাবাহিনীর অধিনায়ক হয়েছিলেন। ভারতের ইতিহাসে এদেরকে তুর্কি শাসন না বলে বলা হয় দাস বংশ। যেহেতু তারা ময়জুদ্দিন মোহাম্মদ ঘুরির কৃতদাস ছিল তাই তাদেরকে দাস বলা হয়। তবে তুর্কি শাসন বললে ভুল হবে না। আমরা ক্লিয়ার করেছি কেন দাস বংশ বলবো না। জি স্যার। ব্যাস, এরপর চলে আসো। আমাদের বাংলাদেশ থেকে যারা ভারতে বেড়াতে যায়, এখন অবশ্য 2024 সালের 5 আগস্টের পর ভারত বোধ এখন আর কি বলে যে টুরিস্ট ভিসা দেয় না, না? জানো? বন্ধ করে দিচ্ছে নাকি? টুরিস্ট ভিসা দেয় না, আর চিকিৎসা খুব করে দেয়, মানে দেখে শুনে খুব যাচাই বাছাই করে দেয়। আগে যেখানে ভারতে টুরিস্ট ছিল, ভারতে আমেরিকার পর দ্বিতীয় ছিল বাংলাদেশ, এখন বাংলাদেশ পঞ্চম হয়েছে। এবং তো এটা আমরা এই পরিসরে আলোচনা যাব না। কিন্তু যারা যান তারা এই যে কি বলে যে আজমির শরীফ যান না? আজমির জি শরীফে যে স্যার, খাজা রাজস্থানে। খাজা মঈনুদ্দিন রাজস্থানে। চিশতি, আজমির শরীফে আজমিরে যে খাজা মঈনুদ্দিন চিশতির যে দরগা, সেটাকে আমাদের বাংলাদেশে যারা যায় তারা সবাই সেখানে যায়, সেখানে যে দোয়া পাঠ করে ইত্যাদি। এবার তোরা জেনে খুব আশ্চর্য হবে, সবচেয়ে বেশি যায় ভারতের মুসলিম হিন্দুরা, সবচেয়ে বেশি যায় ভারতের হিন্দুরা সেখানে। জি স্যার। তার মানে ওখানে ধর্মমত নির্বিশেষে মানুষ যায়। আমি তার এই কথা বলার জন্য বলছি না, তার পরিচয়টা পাও তোমরা, যে তিনি কিন্তু ফিলিস্তিনে জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ তিনি একজন ফিলিস্তিনি। সেখান থেকে এটা এটা 1100 হবে, 1192 সালে পুরী ভারত বিজয় করলে তিনি ভারতে আসেন। কিছুদিন লাহোরে অবস্থানের পর তিনি আসেন আজমিরে, এখানে বসতি স্থাপন করেন। 1236 সালে এখানে তিনি দেহ ত্যাগ করেন। তিনি আধ্যাত্মিক ভাবে হিন্দুস্থানের হিন্দুস্থানের সুলতান নামে পরিচিত ছিলেন। অর্থাৎ তার যে দরগাটা সেটা হচ্ছে, তাহলে সেটা হচ্ছে ওই যে মুসলিম শাসন প্রতিষ্ঠার সময়কালে, তার মানে তোমার 1292 আর 1236 সালে তিনি মারা গেছেন।
তারপরে আমাদের এই যে খাজা মঈনুদ্দিন চিশতি, তাহলে আজমির শরীফে মানুষ, যেমন আমরা ওই যে বলি সিলেটে খান জাহান আলী কি বলে যে, আরে খান জাহান আলী তো বাগেরহাট, সিলেটে বলো। শাহজালাল 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 শাহপরাণ। হ্যাঁ, শাহজালাল, তারপর শাহপরাণ, ওরা মামা ভাগনা ওনারা। তো ঠিক এরকম ওরা যখন এসছে, এরা ওই সমসাময়িক সময় এদেরও আসা। তবে শাহজালাল শাহপরাণ ওরা কিন্তু আহ মানে ঠিক ওরা এসেছিল ধর্ম প্রচার করতে, অথবা আহ কি বলবো যে ব্যবসা বাণিজ্য করতে। তারা এসে এখান থেকে ফিরে যায়নি, স্থানীয়দের সাথে সম্পর্ক করেছে, এবং সেই সম্পর্কের মধ্য দিয়ে আমাদের ভিতরে ওই আরব থেকে আসা সপ্তম অষ্টম নবম শতকে আরবীয় মুসলমানদের প্রভাব আমাদের ভিতরে ঢুকেছে, যেটা আমরা চট্টগ্রাম, তারপরে সিলেট, কুমিল্লা, নোয়াখালী এই অঞ্চলে কিছুটা দেখি। মানে সবচেয়ে বেশি দেখি চট্টগ্রাম। তো চট্টগ্রামে যদি কেউ আহ বিয়ে শাদীর সময় অন্যান্য জায়গায় আগে তোমার বাপ দাদা বাবা দাদার সময় শুনে দেখবে, তোমাদের দাদা নানাজি থেকে দেখে যে নানা তোর বিয়ের সময় নানির কি দেখছিলা, তুই কি নানির সাথে প্রেম করছিলা? তো নানা বললো বেটা কি করছ, নাতি তুই কি করছিস? কয় না না, প্রেম তো করি, আমরা তো প্রেম করি, তো তুমি করছিলা কিনা? আরে কোশ্চেন, প্রেম করিনি কি, আমি গল্প বলছি এরকম। তো আগে একটা কথা ছিল, নদীর পানি ঘোলা ভালো, কুলের মেয়ে কালো ভালো। অর্থাৎ জাত দেখা হতো, উচ্চ জাত, উচ্চ বর্ণ, কোন জায়গা থেকে আসা মুসলমানদের রক্ত এদের গায়ে প্রবাহিত হচ্ছে সেগুলো দেখা হতো। এখন কি এগুলো খুব একটা আছে? আছে কি? তবে স্যার এখনো শুনছি চট্টগ্রামে যখন বিবাহ সম্পন্ন হয় পাত্রপাত্রী দেখে তখনও মানে চট্টগ্রামের ছেলে আমি মেয়ে ব্যতীত। চট্টগ্রাম বলছি, চট্টগ্রাম এখনো আছে। এবং চট্টগ্রামের বাইরের কোন ছেলে যদি চট্টগ্রাম বিয়ে করে, আমার জানা মতে তাদের কারোর বিয়ে টেকেনি। আচ্ছা, ওটা আমাদের আলোচ্য বিষয় না। এবার আসো, চলে আসি সুলতানি আমলের রাজধানী দেখো। কুতুবুদ্দিন আইবক প্রথম দিল্লিতে ছিলেন, পরে নিয়ে যান লাহোরে, বদাইন, এগুলো সব তোমরা দেখবে। এরপর দেখো সুলতানি আমলে লিখিত গ্রন্থ, এই বইগুলোর নামটা একটু পড়বে। তারপর দিল্লি সালতানাত আমলে গুরুত্বপূর্ণ তথ্য, এই তথ্যের ভিতরে প্রথম সুলতান কে ছিলেন? কুতুবুদ্দিন আইবক। তারপরে হলো লাখ বক্স, এই লাখ বক্স মানে কুতুবুদ্দিন আইবককে বলা হয়, উনি প্রচুর দান করতেন, বক্স মানে অর্থ আর কি, প্রচুর দান করতেন, তাকে বলা হতো লাখ বক্স। এরপর কুতুব মিনার, কুতুব মিনার কার নামে কত? কুতুবউদ্দিন আইবেকের নাম। কুতুবুদ্দিন আইবক, উনি তৈরি করেছেন বিখ্যাত সাধক কুতুবুদ্দিন বখতিয়ার কারীর নামে, উনিও বখতিয়ার কারী, আর করেছেন সুলতান কুতুবুদ্দিন আইবক, উনার নামে না, বখতিয়ার কারীর নামে। তারপরে তুর্কি শাসনের প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাতা হলো কুতুবুদ্দিন আইবক। আইবকের মৃত্যু, আইবক 1210 সালে ঘোড়ার পিঠে চড়ে পোলো খেলতেছিল, পড়ে যা আহত হয়ে মারা যান। এরপর প্রথম মহিলা সুলতান, একমাত্র মহিলা সুলতান, সুলতান রাজিয়া। তারপরে গুপ্তচর প্রথা, এরপরে হলো তোমার তৈমুরের ভারত অভিযান, এরপর বাংলার তাম্র মুদ্রা প্রচলন, এরপরে বাংলার আকবর, এগুলো সব এখানে লেখা আছে, তোমরা একটু পড়ে নেবে। শেষ সুলতান ছিলেন কে? ওই ইব্রাহিম লোধি। আমি একটু পরে তোমাদের এটা দিয়ে দিচ্ছি। তোমরা, তোমাদের আমি একটু বিনীত অনুরোধ করব, তোমরা চেষ্টা করো ঠিক 7:30টার মধ্যে ক্লাসে ঢুকতে। তো ভালো থেকো, খুদা হাফেজ। ধন্যবাদ স্যার। আদা-